আমাকে লিখছেন অরণ্য। আমার বাসা খুলনার কোনো একটি জায়গায়, এবং শুরুতেই রাসেল ভাই কেমন আছেন? জানি ভালো, কেননা আপনি সাধারণত ভালো দলে, আপনি সর্বদা ভালো দলে। আজ আমি যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমাদের বাসা খুলনার কোনো একটি প্লেসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 2008 সাল। আমাদের বাসার এক ভাড়াটিয়া মারা যায়। সবকিছুই ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়, মানে যেদিকে পা থাকবে সেদিকে মাথা রাখা হয়। পরে ব্যাপারটা বুঝতে পারলেও তার লাশটি ফুলে ওঠার জন্য আবার জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। জানাজা না পড়িয়ে কবর দেওয়া হয়, মানে যে অবস্থায় ভুলভাবে হয়েছিল সেভাবেই মানে কবরটা দেওয়া হয়। তার কবরটি দেয়া হয় তার শ্বশুর বাড়ি খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার হাজবেন্ড রাতে টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভেতর তার ওয়াইফের গলায় একজন বলে, মোমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় একেবারে মানে আরো বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা আবার গোসল করিয়ে জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি আর সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে ওই মহিলার কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। এই দেখে সবাই তো ভয় পেলে 3 হুজুর কবরে নেমে গেলেন এবং দোয়া দুরুদ পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন, এবং এক সময় কাপড়টা বের হয়ে আসলে সে শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় আর জানাজা পড়ানো হয়, তারপর কবর দেয়া হয়। তার কিছুদিন পর তার হাজবেন্ড একটি বিয়ে করেন। কিছুদিন পর সে বাসায় এক রাতে একা ছিলেন। সকালে তাকে আর পাওয়া যায় না। বাসা থেকে পরে পাওয়া যায় 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাতে তার ওয়াইফের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে মানে যেহেতু বিয়ে করেছে সেই কারণে তাকে থাপ্পড় দেয় আর কি। সেই দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পর হাজবেন্ডও মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায় আর কি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে অরণ্য। থ্যাংক ইউ অরণ্য, এরকম একটা ঘটনা আমাদেরকে পাঠানো। আমরা এখন ঘটনায় চলে যাব এবং আমাদের সাথে যে প্রথম গেস্ট রয়েছেন তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন প্লিজ। আমি লিমন। ওকে। আমি মিরপুর সারাপাড়া থেকে এসেছি। তো আমি আজকে ঘটনা শুরু করার আগে আমি রাসেল ভাইয়ের কাছ থেকে জাস্ট 30 সেকেন্ডের মতো সময় নিব। একদম দেওয়া যাবে না, ঘটনা শুরু চলে যাবো আমরা একদম। হ্যাঁ, ঘটনায় চলে যাবো সরাসরি। কারণ আমি আজকে আমার এই শোটা আমি ডেডিকেট করতেছি যে আমার খুব স্পেশাল একজন মানুষ তিশাকে। হোপফুলি সে এখন শুনছে, সো তাকে আমি শোটা ডেডিকেট করছি। আর এছাড়া আমার অনেক ফ্রেন্ডস আছে, আর আমার একজন কাজিন আছে যিনি ভূত এফএম পছন্দ করেন না। উনি ভূত এফএম শুরু হলে উনি ঘুমান। আমি একটু কথা বলি যে অসংখ্য মানুষ অনেক রাত ধরে জাস্ট ওয়েট করে ঘটনা শোনার জন্য। সো আমরা ঘটনায় চলে যাই। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাইট। আমার ঘটনাটা ঘটে, আমি রাসেল ভাইকে যেদিন মেল করি তার ঠিক 2 দিন আগে। তো আমি রাতে ঘুমোচ্ছিলাম, তো হঠাৎ করে আমি নোটিস করলাম যে আমাকে বোবাই ধরেছে বা বোবা ভূত আমরা যেটা বলি। এর আগেও আমার সাথে এরকম অনেকবার হয়েছে, বাট রিসেন্টলি যেটা আমার সাথে ঘটে গেছে সেটার একদম কোনো ব্যাখ্যা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। তো আমি দেখলাম যে আমার রুমের ভেতর খুব কালো, ঘুটঘুটে কালো এক ধরনের শ্যাডো, ছোট একটা মানুষ টাইপের শ্যাডো, যেটাকে বলা যায় প্রায় 4 থেকে 5 ফিট বা 5.5 ফিট এরকম হবে। তো সেই শ্যাডোটা আমার বিছানার পাশে এসে বসলো। তারপর তার মুখ থেকে হঠাৎ কালো জিভার মতো লকলকে কিছু একটা বের হয়ে এসে আমার পুরো শরীরটা পেঁচিয়ে ধরলো। আমি নিজেকে আর নিজে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বা ছটফট করছিলাম। আমি আমার পাশের রুমে আমার ভাইকে আমি খুব জোরে জোরে ডাকছিলাম, বাট আমার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না। তারপর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার
পুরো শরীরটা পেঁচিয়ে একদম মানে আমাকে পুরো অবশ করে দিয়েছে, এবং আমি কোনো উইয়ার্ড একটা জিনিসের স্মেল পাচ্ছিলাম, যেটাকে আসলে কিভাবে ডিসক্রাইব করব, পচা মাংসের যেরকম একটা গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। তো অনেক মানে অনেক নার্ভ মানে কঠিন অবস্থায় চলে যাওয়ার পর আসলে আমি কিভাবে বলবো, আমার এখনো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে সেটা বলতে গেলে। তো সেই অবস্থা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য অনেক সূরা পড়ার চেষ্টা করি, বাট যখন যতবার সূরা পড়ার চেষ্টা করি সেটা আমার উপর আরো বেশি ফোর্স দেয়। অ্যাট লাস্ট আমি অনেক কষ্টে আয়াতুল কুরসি মনে আনার চেষ্টা করি, এবং যখন মনে আনি তখন পড়া শুরু করি। তারপর আস্তে আস্তে দেখলাম যে সেই শ্যাডোটার ভেতর থেকে যে জিহ্বাটা বের হয়ে আসছিল সেটা আস্তে আস্তে তার মুখের ভেতর ঢুকে গেল, এবং সেই কালো শ্যাডোটা আস্তে আস্তে আমার সামনে ক্লিয়ার হলো। মানে আমি জাস্ট দেখতে পেলাম মাত্র 3 সেকেন্ডের জন্য আমি আমার খুব প্রিয় একটা মানুষের ফেস দেখতে পেলাম, আমার খুব পরিচিত একটা মানুষের ফেস দেখতে পেলাম। তারপর সাথে সাথে সেটা মিলিয়ে গেল, এবং সেটা মিলিয়ে যাওয়ার পর আমি সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, এবং আমি দেখি যে আমার পুরো শরীর ভেজা। অ্যান্ড আমি ওই মানে স্বপ্নে যে অবস্থায় মানে বোবা ধরায় অবস্থায় যে আমি গন্ধটা পেয়েছিলাম, পচা মাংসের গন্ধ, সেই গন্ধটা তখন আমার শরীর থেকে বেরোচ্ছে। দেন আমি ফ্রেশ তখন অলরেডি প্রায় ফজর আজানের সময় হয়ে গিয়েছে। আমি তখন নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিই। নামাজ পড়ে যখন হালকা ঘুমোতে যাই, বাট সকালে যখন ঘুম ভাঙে তখন আমার খুব ক্লোজ একজন পরিচিত ইমাম সাহেবের ফোনে ঘুম ভাঙে, যিনি আমাকে অনেক আদর করেন। তো তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে লিমন, তুমি একটু সেফ থাইকো, কারণ তোমার পিছনে তোমার খুব পরিচিত একজন মানুষ কুফরি করার চেষ্টা করছে, তুমি একটু সেফ থাইকো। বাট আমি এই জিনিসটার ঘটনা এখন পর্যন্ত আসলে আমি যে কি ব্যাখ্যা এটা আমি এখন খুঁজে পেলাম না। এর আগেও আমাকে বুবা ভূতে অনেকবার ধরেছে, বাট এরকম ফিলিংস বা এরকম এক্সপিরিয়েন্স আমি কখনো হইনি। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ঘটনার জন্য তাজ আপনার ঘটনাটা শুনি। তাহলে ঘটনাটা কোথায় ঘটেছিল বা আপনি কোথা থেকে এসেছেন? আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। তো ঘটনাটা সাতক্ষীরা ঘটেছে? জি, ঘটনাটা সাতক্ষীরা ঘটছে। আর বন্ধু, ঘটনাটা শেয়ার করছি। ঘটনার সময় মেবি সেটা ছিল ডিসেম্বর। আমার আব্বা নাই, আমি আর আমার আম্মা বাড়িতে একাই থাকি। আমার আম্মার অসুস্থতার কারণে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য চলে গেছিল। আমি বাড়িতে একা থাকতাম বলে এই খাওয়া দাওয়া, ডিনার করা বা অন্য খাওয়া দাওয়ার জন্য আমি আমার বোনের বাসাতে যেতাম। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাত 11টা। আমি বোনের বাসা থেকে ডিনার করে বের হয়েছে। ডিনার শেষে বোন আমাকে বলছে, তুই তো মাংস দিয়ে ভাত খেয়েছিস, তো মাথায় একটু হলুদ আর একটু লবণ দিয়ে যা। তো আমি বলছি যে তোদের এই কুসংস্কার আমার একদম পছন্দ হয় না। তো আমি আমার মতো বেরিয়ে এসছি। তারপরে বোন তখন বলছে যে তুই তো জানিস রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, এখানে 2টা গাছ আছে, গাছে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, 1 সপ্তাহ পূর্ণ হয়নি, তুই এক কাজ কর, এইগুলো করে যা। আমি তখন না শুনে আমি আমার মতো বেরিয়ে চলে আসছি ওখান থেকে। আমার সাইকেল ছিল, আমি সাইকেল চালিয়ে বোনের বাসা থেকে রাস্তা দিয়ে যখন আসছি, আমার ঘটনাটা যখন ঘটেছে তো কিছু আগে আমার সাইকেলটা হঠাৎ পাঞ্চার হয়ে যায়। তখন আমাকে বাধ্য হয়ে হেঁটে আসতে হচ্ছে। হেঁটে আসতে আসতে বেশ কিছু দূর দূরে যেখানে ঘটনাটা ঘটছিল ওইখানে একটা মানে শব্দ হচ্ছে, যেন কে যেন খুঁড়ছে, শাবল দিয়ে না, মনে হচ্ছে হাত দিয়ে কিছু একটা খুঁড়ে তোলার চেষ্টা করছে। তো আমার ভিতরে এই কৌতূহলগুলো খুব কাজ করে যে ওখানে কি, কারণ আমাদের ওখানে কবর থেকে লাশ তুলে বিক্রি করার একটা প্রচলন আছে। তো আমি দেখার জন্য খুব চেষ্টা করছি। আবার সেদিন ছিল পূর্ণিমার রাত, আমি দেখার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছি না, একটু আবছা আবছা অন্ধকার আছে। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি দেখবো বলে।
তো কিছুক্ষণ পরে দেখলাম যে একটি টর্চ লাইট, মনে করলাম যে একটি টর্চ লাইট। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে টর্চ লাইটটা আমার কাছাকাছি চলে আসছে এবং আমার হাতে পায়ে টর্চ লাইট মেরেই দেখলাম যে আমার ভাই। তখন ভাই আমাকে বলছে, তুই এখানে কেন? আমি বলছি, ওইখানে শব্দ হচ্ছে, তা আমি একটু দেখবো। তখন ভাই আমাকে বলছে, মারবো, চল বাসায় যা, ওখানে কিসের শব্দ হচ্ছে তোরা তো দেখার কি, তুই তো জানিস এখানে বেশ কিছুদিন আগে একটা মেয়ে আত্মহত্যা করছে, এখানে দাঁড়ায় আসিস কেন? তারপরে আমি ভাইকে খুব অনুরোধ করলাম। অনুরোধ করার পরে ভাই যখন বললো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি বলে টর্চ লাইটটা যেই মারলো, আমি তখন মানে সেখানে ছিলামই না, এমনই মনে হচ্ছে। দেখলাম কবর থেকে লাশ তুলে, আমি বুঝতেই পারছি না যে ওটা কুকুর না শিয়াল। বিভৎস একটা চেহারা, লাশ তুলে সে মেয়েটার পা চাবাই চাবাই খাচ্ছে এবং কাঁচা রক্ত বাহির হচ্ছে। তারপর ওই সিন দেখার পরে আমার ভাই আর আমরা দুজনের দিকে তাকাইছিলাম। অনেক কষ্ট করে ওখান থেকে আমি বাসায় চলে যাই এবং রাতে যেগুলো ডিনার করছিলাম আমি, সেগুলো পরবর্তীতে আমি বমি করে ফেলে দিয়েছিলাম। তো যিনি এই মুহূর্তে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে। আমি আশা করছি একটু ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে এই ঘটনাটি। আমাকে লিখছেন, তাবিজের নাম শুনে নাই এমন লিখনার হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সবাই জানেন এই বিজ্ঞানের যুগে এসব তাবিজ কবজের কোনো মূল্য নেই। অনেকে তো বিশ্বাসই করেন না, বিশেষ করে যারা পরম ধার্মিক এবং নাস্তিক। আমার এই কথাগুলোকে সোজা উড়িয়ে দেবেন, বলবেন যে তারপর ডট ডট। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি, কিন্তু কথা কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমার দেখা প্রথম ঘটনা দিয়ে শুরু করি। আমি তখন ছাত্র, মাত্র ক্লাস 2-তে পড়ি। আমি জন্ম থেকে দেখে আসছি আমার দাদু গ্রামে ডাক্তারি করেন। উনি ডাক্তার হিসেবে খুব জনপ্রিয়, এতই জনপ্রিয় যে ওনার নামে আমাদের গ্রামের রাস্তার নামকরণ করা হবে এমন একটা ভাব। উনি বেশি জনপ্রিয় ছিলেন ওনার বিনা পয়সায় চিকিৎসার জন্য। আমার বাবারা 7 বোন 4 ভাইয়ের সংসার চলে না খেয়ে থেকেছেন নিজেরা, তবুও গরিবদের কাছ থেকে 1 টাকাও উনি নিতেন না। অনেক দূরে দূরে গিয়ে তিনি বিনা পয়সায় রোগী দেখে আসতেন। এমন ভালো মানুষেরও যে শত্রু থাকতে পারে সেটা সেই ছোটবেলায় জানতাম না। আমার দাদুর ছোট ভাইয়ের বউ আমার দাদি সম্পর্কে হন উনি, এবং উনি দাদুকে একদম দেখতে পারতেন না। অবশ্য সব সময় তা মনে মনে ওপরে উনি সবসময় ভালো ব্যবহার দেখাতেন। এই মিলটা সবচেয়ে বড় সমস্যা, যেখানে কমা নাই, দাড়ি কমার সমস্যা। যাই হোক, দাদুকে দিয়ে যখন রাস্তা নাম করার চিন্তা ভাবনা করছিলেন এলাকার লোকজন, তখন আমার সেই দাদি আমার দাদুকে তাবিজ করেন। আমরা ব্যাপারটা জানতাম না। দাদুকে হঠাৎ করে দেশ থেকে শহরে আনা হলো। বাবা কাকারা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলেন, কোনো ফল হলো না। ওনার অসুখ ভালো হয় না। অসুখটা ছিল ওনার সারা শরীর জ্বালা করত এবং পিঁপড়া কামড়াতো। আমরা পিঁপড়া তাড়াবার জন্য সারা ঘরে কর্পূর দিয়ে রাখতাম। ঘরে কোনো পিঁপড়া নাই, তবুও উনি সারাদিন চিৎকার করে যেতেন যে ওনাকে পিঁপড়া কামড়াচ্ছে। সে নিরুপায় হয়ে এক স্বনামধন্য ডাক্তার ওনাকে বিদেশে নিয়ে যেতে বললেন। বিদেশে নেবার ক্ষমতা তো বাবাদের ছিল না। ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়া। সেখানে দিল্লি আর মাদ্রাজের অনেক ডাক্তার দেখানো হলো, কেউ ওনার রোগটাই ধরতে পারছিলেন না। এদিকে ওনার দেখাশোনা করতে করতে আর মাদ্রাজি খাবার খেয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। শেষে ওনাকে দেশে নিয়ে আসা হয়। ওনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এর মাঝে ওনার স্ট্রোকের মতো হয় আর ওনার বাম হাত অবশ হয়ে যায়, বিছানা থেকে উঠতেই পারতেন না। এমন সময় এক আত্মীয় তাকে এক ওঝার কথা শুনে বাবা কাকা সবাই না করে দেয়। মানে একটা ওঝার কথা বলেছেন তাদের একজন আত্মীয়, এবং তাদের বাবা কাকা সবাই না করে দেন। কিন্তু আরো 1 সপ্তাহ পর দাদুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং শরীরে কোনো দাগ নাই, তবু দাদু চিৎকার করছেন। দেখে আর না পেরে বাবা সেই ওঝাকে ডাকেন। উনি আসলেন, খুব সাধারণ বেশভূষা। ওনাকে আমি কাছ থেকে দেখিনি, আমি লুকিয়েছিলাম ভয়ে। উনি দাদুকে দেখলেন। তারপর আমার মাকে বললেন বাথরুমের একটা বদনাতে পানি নিয়ে আসতে।
মাও নিয়ে এলেন। উনি সবাইকে কি এক মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে দেখালেন আর বললেন, খুব খুব পরিচিত কেউ একজন। দাদুর চুল বেঁধে একটা পুতুল মন্ত্র পড়ে সেটার গায়ে অনেকগুলো সূচ ফুটিয়ে আমাদের পাশের আম গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছে বাতাসে সেই পুতুল দোলে আর আমার দাদু চিল্লান। এর মাঝে একটা কাক সেই পুতুলের একটা হাতে ঠোকর মেরেছে বলে দাদুর এক হাত প্রায় অচল হয়ে গেছে। এটা আর ভালো হবে না, তবে পুতুলটা খুলে আনতে হবে, না হলে দাদু মারা যাবেন এভাবেই। তারপর যে এই কাজ করেছে তার নামের প্রথম অক্ষর দেখালেন। আমরাও 2-2-4 মিলিয়ে দিলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। আমাদের পরিবারের সবাই শিক্ষিত, আমরা এই কথা গ্রামে বললে আমাদের দুর্নাম হবে ভেবে বাবা কাউকে জানালেন না। পরদিন সেই পুতুলটা খুলে নিয়ে এলেন আমাদের গ্রাম থেকে। তার পরের দিন দাদুর অবস্থা খুব খারাপ, ওনাকে অক্সিজেন দেয়া হয়েছে, সেন্স ছিল না। এমন অবস্থায় সেই ওঝা একটা একটা করে পুতুলের গা থেকে সূচ খুলছে। তারপর সেটা শরীরে পেঁচানো চুলটা ফুলে সেটাকে ছিঁড়ে ফেলেছে সব আমাদের চোখের সামনে। যদিও আমি তখন অনেক ছোট, বাবাকে দেখতে দিতে চাননি, কিন্তু আমি তো দেখবই, এগমো ধরে বসেছিলাম। পরে দেখেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম যখন সেই পুতুলের ভেতর থেকে রক্ত পড়তে দেখেছিলাম। পরদিন থেকে দাদু সুস্থ হয়ে ওঠেন। আমি দাদুকে 12 দিনের মাথায় আবার ডাক্তারি করতে যেতে দেখেছি। যদিও দাঙ্গার কারণে উনি গ্রামে যেতে পারেননি এবং ওনার নামে রাস্তা হওয়াটা দাঙ্গার কারণে প্রায় ঢাকা পড়ে যায় এবং ওনার এক হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু দাদুকে রোগী দেখা থেকে কেউ দমাতে পারেনি। এরপর কেটে গেছে অনেক দিন, দাদু মারা গেছেন, কিন্তু সেই স্মৃতি আমি ভুলিনি, কখনো ভুলবো না। এটাকে কি বলবেন আপনারা, তাবিজ নাকি অপবিজ্ঞান নাকি শয়তানি ক্ষমতা, জানি না কি। এটা দেখেও কিন্তু আমার বিশ্বাসে তাবিজ জিনিসটা গেঁথে যায়নি, গেঁথেছে অনেক অনেক পরে, সেটা আর এক কাহিনী। অনেকেই ফাইল, যে সমস্ত ঘটনাগুলো বড় হয় সেই সমস্ত ঘটনাগুলো আমরা সাজেস্ট করি যে আপনারা রেকর্ড করে সেই অডিও ফাইলটি আমাদের পাঠিয়ে দিন, সেরকমও অনেকে পাঠাচ্ছেন। এবং আমরা যেগুলো ঘটনা ভালো লাগছে আমাদের কাছে এবং যেগুলো ঘটনা নির্বাচিত সেই সমস্ত ঘটনা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করছি। তো সেইরকমই একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। চলুন শুনি তার ঘটনাটি, এবং এটা কিন্তু রেকর্ডেড ভার্সন, তিনি এখানে উপস্থিত নেই কারণ দেশের বাইরে থেকে এখানে এসে উপস্থিত হওয়া সম্ভব নয়। আপনারা শুনুন। হ্যালো লিসেনার্স, আজকে যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, এটা 2 মাস আগের ঘটনা। সেদিন আমি আমার রুমে বসেছিলাম, বসে বসে গান শুনছিলাম। হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেল। ইটস হাইলি আনলাইকলি এখানে ইলেকট্রিসিটি যাওয়া। সো নর্মালি যখন ইলেকট্রিসিটি যায় তার মানে অনেকক্ষণ আসবে না। তো জাস্ট জানার জন্য যে কতক্ষণ ইলেকট্রিসিটি ব্যাক করবে না, এই জন্য ফোন উঠালাম কল করার জন্য ইনফরমেশন ডেস্কে। দেখলাম যে আমাদের ফোনের লাইনটা ডিসকানেক্টেড, ফোনে কোনো ডায়াল টোন নেই। নোটিস করলাম 9টা বাজে। বের হয়ে স্টেয়ারকেস নিয়ে নিচে গেলাম। হলওয়ে দিয়ে যাচ্ছিলাম। হলওয়েতে নর্মালি অনেক ধরনের পেইন্টিংস আছে। ইমার্জেন্সি লাইটে দেখলাম যে পেইন্টিংস গুলি মিসিং। লাইক নর্মালি আর্ট স্টুডেন্টরা অনেক রকম পেইন্টিং করে হলওয়েতে, ওই পেইন্টিং গুলি আর নেই। ইনস্টেড ওখানে কিছু সাইন্স ছিল, সার্কেল শেপ, তার মাঝখানে স্টার আঁকা। পুরো হলওয়ে এরকম সাইন্স দিয়ে আঁকা। তাও হেঁটে গেলাম। হঠাৎ করে একটা আজব ধরনের ফিলিং পেলাম আমার পায়ের কাছে, অ্যাজ ইফ কেউ আমার পাটাকে অনেক জোরে ধরে রেখেছে। আমার হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক ব্যথাও পাচ্ছিলাম। মনে করলাম হয়তোবা অনেক ভয় পাচ্ছি, তো এই জন্য হয়তোবা এইরকম ফিলিংস হচ্ছে। তাও হেঁটে গেলাম, কারণ ইনফরমেশনটা জানা খুব জরুরি ছিল। হলওয়ে ক্রস করে ইনফরমেশন ডেস্কের সামনে গেলাম। ওখানে কেউ ছিল না। স্টুডেন্ট লাউঞ্জে অনেক আওয়াজ শুনছিলাম স্টুডেন্টদের। স্টুডেন্ট লাউঞ্জে হেঁটে গেলাম। স্টুডেন্ট লাউঞ্জে যেতেই দেখলাম যে অনেক স্টুডেন্টসরা ওখানে। এভরিওয়ান ওয়াজ টকিং টু ইচ আদার। আমাকে টোটালি অ্যাভয়েড করছিল। স্টিল হেঁটে একজন সামনে গেলাম। মেয়েটাকে যে জিজ্ঞেস করলাম, হাই, ডু ইউ নো when the electricity is going to be back? আমার দিকে তাকিয়ে এত জোরে চিৎকার করে উঠলো, বললো যে get out of this room right now. What are you doing here? You're not supposed to be here. ভয় পেয়ে গেলাম। আশেপাশে সব আওয়াজও মনে হয় যেন বন্ধ হয়ে গেল। আশেপাশে তাকালাম, কেউ নেই। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম মেয়েটাও নেই। ভয় পেলাম, অনেক ভয় পেলাম। বসে পড়লাম। কতক্ষণ বসে থাকতেই একটা সিকিউরিটি গার্ড আসলো, এসে জিজ্ঞেস করলো যে what I was doing in that room. It was 1 AM in the morning.
আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি 10 মিনিট আগে আসলাম, এত তাড়াতাড়ি 1 AM কিভাবে হয়ে গেল? তারপর জিজ্ঞেস করলাম যে আমি তো ইলেকট্রিসিটির কথা জানতে এসেছিলাম, যে কখন ইলেকট্রিসিটি ব্যাক করবে। আমার দিকে তাকিয়ে বলল যে ইলেকট্রিসিটি তো কখনো যায়নি। আমি সিকিউরিটি গার্ডের কথায় আরো অবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আসলেই তো ইলেকট্রিসিটি ছিল, তাহলে আমি কেন দেখিনি? নিচে নেমে গেলাম, যে ইনফরমেশন ডেস্কে যেয়ে দেখলাম যে গার্ডরা ওখানে আছে। ওদেরকে যে জিজ্ঞেস করলাম যে আমি যখন আগে এসেছিলাম তখন ওরা কেন ওখানে ছিল না। উত্তরে বলল যে আমরা তো সবসময় এখানে থাকি, 24/7 এখানে গার্ড দিই। আমি ভয় পেয়ে নিচে নেমে গেলাম, হলওয়েতে গেলাম। হলওয়েতে যে সাইনগুলি দেখেছিলাম ওই সাইনগুলি এখন আর নেই, ওখানে পেইন্টিংস ছিল আগের মতন। আরো অবাক হলাম, ওই রুমের দিকে দৌড় মারলাম। রুমে ঢুকতে রুমমেটকে বললাম পুরো ঘটনাটা। ওকে পুরো ঘটনাটা এক্সপ্লেন করার পর ও আমাকে একটা পেন আর একটা পেপার দিল, বললো যে সাইনগুলো একটু আঁকো তো আমার জন্য। আমি সাইনগুলি আঁকতে ও বললো যে এই সাইনগুলো তো নর্মালি যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন আঁকা হয়। আমি আরো ভয় পেলাম, রুমে যেয়ে বসলাম, অনেক কনফিউজ ছিলাম। পায়ের দিকে তাকাতে দেখি যে আমার পায়ের মধ্যে লাল মানে সব স্ক্র্যাচ মার্কস, অ্যাজ ইফ লাইক আমার পাকে কেউ জোর করে ধরে রেখেছিল, এই জন্য লাল দাগ হয়ে গেছে এবং স্ক্র্যাচ মার্কস হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি হয়েছে। ধরলাম সবই ভুল, সবই আমি হ্যালুসিনেট করেছি। আমি 9টা যে দেখেছি সেটাও হ্যালুসিনেট, 10 মিনিট যে ভেবেছি ওটাও হ্যালুসিনেট করেছি। বাট ওই স্ক্র্যাচ মার্কগুলি কিভাবে এসেছে? আই স্টিল ডোন্ট হ্যাভ অ্যান্সার্স টু এনি অফ দিস কোয়েশ্চেনস। কারোর কাছে যদি একটা এক্সপ্লেনেশন থাকে আমি অনেক খুশি হব। জান, আমরা ঘটনায় চলে যাবো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে একটা কাপল, তারা হাজবেন্ড ওয়াইফ আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাদের প্রথমে আমি একটু পরিচয়টা জেনে নিই। আমি আরেকবার বলতে হবে আপনার নামটা। আমার নাম প্রীতি, আমি এ লেভেলস করছি মেপল লিফ থেকে। আমি রুমন, আমি বিবিএ করছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ওকে, সো আপনারা দুজনেই একদম মানে সংসার শুরু করার পর থেকেই নাকি আগে থেকে এরকম ধরনের ঝামেলা চলছিল আপনাদের মধ্যে? না, আমাদের মধ্যে এরকম আগে ছিল না। আমি তো এগুলোতে খুব একটা বিশ্বাসীও ছিলাম না, বাট লাস্ট 1 ইয়ার ধরে মোটামুটি এখন বেশ ভালো নিজের এক্সপিরিয়েন্স যখন হলো তখন থেকে এখন বিশ্বাস হয় হ্যাঁ আছে। আচ্ছা, আপনার কথাটা শুনি একটু, তাহলে আপনি কি বলবেন? আমাদের যে বাসাটা সেখানে আমরা প্রায় 7 থেকে 8 বছর ধরে আছি। তো বিয়ের আগে এরকম কোনো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি। তো বিয়ের পর থেকে মূলত এগুলো বেশি শুরু হয়েছে, ও আর আমি দুজন একসাথে এক্সপিরিয়েন্স করছি। কি ছিল সেই ঘটনাগুলো, মানে আমরা শুনি। ফার্স্ট যে ঘটনাটা ঘটে সেটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে। সেটা শুরু হয় যে আমরা দুজন বাসা থেকে একটু বাইরে গেছিলাম। সেদিন সকালবেলা বের হয়েছিলাম আমরা, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো অলওয়েজ আমাদের যে আলমারিটা আছে ওটার উপর একটা কোরআন শরীফ থাকে, প্রায় সময় সেটা পড়া হয়। কিন্তু সেদিন আমরা যখন সন্ধ্যার সময় বাসায় আসি তো সাডেনলি খেয়াল করলাম যে কোরআন শরীফটা উপরে নেই। তো বাসার সবাইকে জিজ্ঞাসা করা হলো, তো বাসায় তো আর কেউ আসা যাওয়া করেনি সেদিন। আম্মু আব্বু সবাইকে জিজ্ঞেস করলাম, তারা বললো না, ওখান থেকে কোরআন শরীফ নেয়নি। তো এটা অনেক চিন্তা ভাবনা করলাম, বাট বাসার কোথাও কোরআন শরীফ খুঁজে পেলাম না। তো একটা চোরও যদি চুরি করে তো সে তো কোরআন শরীফ চুরি করবে না, অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল সেগুলো নিতে পারতো। তো এই জিনিসটা ফার্স্ট খটকা লাগে। এরপর থেকে শুরু হয় রাত 1টা 2টা 1:30। হঠাৎ করে দেখা যায় জানালার বাইরে থেকে গরম একটা হাওয়া আসতেছে আর তার সাথে খুব বিচ্ছিরি একটা স্মেল, খুবই বিচ্ছিরি। স্মেলটা কিরকম আপনারা একটু এক্সপ্লেইন করেন আমাকে। এক্সপ্লেন কিভাবে, মানে এরকম স্মেল আশেপাশে কোনো ড্রেন বা এরকম কোনো কিছু আছে? সেটা যদি হয়তো আশেপাশে কোনো ড্রেনও নাই, আর যদি ইন কেস এরকমও হয় যে কোনো দূরের কোনো ড্রেন থেকে সেই স্মেলটা আসতেছে, সেটাও পসিবল না। কারণ এটা আসতেছে একটা গরম হাওয়া আসে ফার্স্টে, খুবই গরম আর খুব অদ্ভুত একটা ফিলিংস হয়, আর সাথে সাথে স্মেলটা একসাথে আসে। তো আর ওখানে আপনারা দুজনে এক্সপেরিয়েন্স করছেন না আপনি একা এক্সপেরিয়েন্স? না, এটা আমরা দুজনে একসাথে এক্সপেরিয়েন্স করছি। আপনার কাছ থেকে জি, এটা হচ্ছে ও প্রায়শই আমাকে বলতো এটা নিয়ে। তো তখন আমার এগুলোর প্রতি খুব সিরিয়াসলি আমি এগুলো বিশ্বাসই করতাম না। আমি যখন বলতো তখন বলতাম ধরো ও তো এমনিতেই নর্মালি বেশি ভয় পায়, সো আমি সবসময় বলতাম ইগনোর করে যাও। তো সাডেনলি একদিন রাতে আমি পড়ছি বসে টেবিলের ঠিক অপোজিটেই জানলাটা। তখন একদম হঠাৎ করেই সেম ও যে মানে ইয়াটা দেয় না আমাকে অলওয়েজ, যে এক্সপ্লেনেশনটা যে এই যে গরম হাওয়া আসছে দেখছো, তো এটা আমি একদম সেদিন পুরোপুরি আমি নিজের সাথে হয়তো এই কারণে মানে বুঝতে পারি। তখন আমি বলি দেখো আজকে সেম আমি জিনিসটা নিজে
বুঝতে পারলাম। তখন ও বলছে তুমি আমাকে কখনো বিশ্বাস করো না, তো আল্লাহ তো বিশ্বাস করো, দোয়া কালাম তো বিশ্বাস করো। তখন ও আয়াতুল কুরসি পড়লো, পড়ার পর ও কিছুক্ষণ পড়ার পর মানে ফুটু দিল, আমাকে দিল, যেহেতু আমার গায়ে জিনিসটা বিয়া হয়েছে। দেওয়ার পর আমি সাডেনলি একদম লক্ষ্য করলাম জিনিসটা মানে হঠাৎ করে আসলে, মানে যেভাবে হঠাৎ করে আসছিল হঠাৎ করে গায়েব হয়ে গেল। ওকে, আর কিছু আপনাদের সাথে ঘটে এরকম কোনো ঘটনা? মানে আপনারা বলছেন যে ইমেল যেটা করেছিলেন আপনারা সেখানে লিখেছেন যে অনেক ধরনের এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, অনেক ধরনের। তারপর থেকে স্পেশালি যে কোরআন শরীফটা যখন মিসিং হয় আমার বাসা থেকে, তখন থেকেই মোটামুটি অনেক কিছু স্টার্ট হয়ে যায়। যেমন আমার মানে যে আমার ননদ আছে, ও তো ক্লাস 7-এ পড়ে, ও প্রায়শই আমাকে বলে যে এরকম ভাবি রুমের লাইট হয়ে যায়, অফ হয়ে যায়, আবার অন হয়ে যায় নিজে নিজে রাতের বেলা। তারপরে দিনের বেলা, যেটা স্পেশালি আমার শাশুড়ি খুব বেশি এক্সপিরিয়েন্স করেন ডেইলি প্রায়, যে হঠাৎ দরজা খোলা এবং বন্ধ করা খুবই ক্লিয়ার শব্দ, মানে যেটা ভুল হওয়ার মানে ইয়াটা খুব কম। সবাই খুব কনফিডেন্ট নিয়ে বলে যে হ্যাঁ এটা আমরা শুনেছি, বাট যাওয়ার পর দেখা যায় যে ওখানে কেউ নেই। আর এগুলো ঘটে লাস্ট ইয়ার জানুয়ারি থেকে, আমরা এগুলি তখন খেয়াল করি। তারপরে মানে মিসিং হওয়ার পর, কোরআন শরীফটা মিসিং হওয়ার পর, তারপরে মার্চের দিকে আমার আম্মু আসে বাংলাদেশে। তখন আম্মুর সাথে আমি এগুলো শেয়ার করি যে আম্মু এরকম হয়েছে। তখন কথা কথা আম্মু বলার পর বলে, আমার নানু বাড়ি হচ্ছে এক্স্যাক্ট আমার শ্বশুর বাড়ির অপোজিট বিল্ডিং। তো আমার নানু ওখানে প্রায় যুদ্ধের পর থেকেই ওখানে অবস্থান করেন। তো আমার আম্মু মামা সব ওখানেই জন্ম নিয়েছেন এবং ওখানেই যা। তো আম্মু বলে যে তোমরা যে বিল্ডিংটায় থাকো ওই বিল্ডিংটা এক্স্যাক্টলি রুবেল পাবেল মামা নামের মানে আম্মুরা চিনতো, এরকম ফ্রেন্ডস ছিল আর কি, ওনাদের বিল্ডিং ছিল। তো আম্মু তো পরবর্তীতে দেশের বাইরে চলে যায়। তারপরে আমিও ছোটবেলায় ওই দোতলা বিল্ডিংটা দেখতাম। তো ওই বিল্ডিংটায় আপনার ওনার মা মারা গিয়েছিলেন, মানে আমাদের মা এবং বাবা মারা গিয়েছেন অস্বাভাবিক, মানে একটা অস্বাভাবিক মৃত্যু হয় ওনাদের। এটা নানুর কাছ থেকে, পরে আমি ডিটেলসটা নানুর কাছ থেকে শুনি যে ওনাদের অ্যাকচুয়ালি নানি যে ছিলেন উনি খুব ভয় পেয়ে মারা গিয়েছিলেন, চিৎকার করে ভয় পেয়ে মারা গিয়েছিলেন। তারপরেই ওনার ওই জমিটা ত্যাগ করে চলে যান। চলে যাওয়ার পর বিল্ডার্সরা ওখানে বাড়ি করে, এক্স্যাক্টলি ওই প্লেসটাই এখন আমাদের ফ্ল্যাট। তো মানে এটাও একটা কারণ, তার মানে যে এই সমস্ত জিনিস ঘটছে এটা আপনার মার মত যে এরকম একটা কারণ? না, উনি কারণ বলেনি, বাট বলেছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে হন্টেড। তারপরে আরো আছে কাহিনী যে কনস্ট্রাকশনের সময় লেবাররা কমপ্লেন করেছে যে অযথাই লাইট বার্স্ট হয়ে যেত, যে বাল্ব লাইট বার্স্ট হয়ে যেত। দেন থাই গ্লাস থেকে সিলিং যেগুলো আছে ওগুলো অযথাই উইদাউট এনি রিজন সিলিং খুলে খুলে পড়ে যেত। মানে ওরা ওই সমস্যাগুলো ফেস করে? হ্যাঁ, ওনারা এগুলি বলেছে। তো এটা নিয়ে এটা এখন আমরা ধারণা করে নিচ্ছি। এরকম কোন দিনের কথা মনে পড়ে যেদিন মানে প্রচন্ড ভয় পেয়েছিলেন যে এরকম ঘটনা দেখতে চাই না, বা এরকম কোন দিনের কথা মনে পড়ে যে দুজনেই এক্সপিরিয়েন্স করেছেন একসাথে, খুবই ভয়াবহ কোন ঘটনা ছিল, কোন ভয়াবহ দিন অথবা রাত? দুজন একসাথে এক্সপিরিয়েন্স করেছি, আলাদাভাবে করলে সমস্যা নাই, বা শেয়ার করেছেন হয়তো নিশ্চয়ই পরে। হ্যাঁ, এরকম হয়েছে। আমি দেখতাম, আমি একটা কিছু আকৃতির মতো প্রায় 6 মাস যাবত দেখেছি। তারপর আমি তাবিজ যেটা, সেটা আমি মানে আমার উপায় ছিল না, প্রায়শই এটা দেখতাম। সো জিনিসটা বেশ ডিস্টার্বিং ছিল বলে তাবিজের হেল্প নিয়েছি। হুজুর আল্লাহ কালাম তো সবাই বিশ্বাস করেন অবশ্যই, তো সেটার হেল্প নেওয়ার পর আমার প্রবলেমটা সলভ, বাট এটা আমাকে মেন্টালি অনেক ডিপ্রেস। দেখতেন আমাকে একটু বলেন। তা মানে কিছু একটা শ্যাডো দেখতাম, শ্যাডো হতে পারে, আমি যখন দেখতাম তখন ঘুরে চলে যেতাম। আমি নিজেকেও বর্ণনা দিতে পারি না যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। এটা হাইটটা অনেক বড়। প্রথম দিন দেখেছিলেন কিভাবে দেখেছিলেন? প্রথম দিন আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ মানে জেগে গেছি। এটা আমি স্পষ্ট খেলা আছে যে আমি ঘুম থেকে উঠেছি, উঠে মানে চোখটা খোলা, আমার ভোর হয়েছে এটাও বুঝতে পারছি। ড্রয়িং রুমের আমার রুম থেকে বের হতেই হাতের ডান পাশে একটা টব আছে, প্লাস্টিকের পাতা অনেক বড়, ওটার পিছন থেকে কেউ আমাকে উকি দিয়ে দেখছে এটাও বুঝতে পারছি। বাট আমি উঠার মতো ক্ষমতা বা রুমনকেও ডাকার মতো ক্ষমতা যে দেখো কে এটা, ওকে বলার মতো ক্ষমতা আমার হচ্ছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পর আমি নিজেকে ফিরে পাই। তারপরে আমি জিনিসটা আর দেখতে পাই না, তবে যা যা দেখেছিলাম যে ড্রয়িং রুমটা অন্ধকার। তার থেকে আরেকটা একটু কাহিনী ছিল যে আমার রুম অলওয়েজ রাতে আমি লক করে ঘুমাই। তো সেদিন আমি
অটোমেটিক দরজাটা খোলা ছিল এবং ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম। আচ্ছা। পরে আমি ওকে জিজ্ঞেস করি তুমি কি রাতে খুলেছিলে বা ইয়া করেছিলে, তখন ও বলে যে না আমরা তো একসাথেই ঘুমিয়েছি এবং আমি রাতে আর ওয়াশরুমেও যাইনি যে আমি ইয়া করবো। তো এটাই ছিল ঘটনা। আচ্ছা, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, একসাথে এক্সপিরিয়েন্স করার একটা ম্যাটার আছে, সেটা আমার বাসায় না, আমার গ্রামের বাড়িতে শেরপুর। সেটা হচ্ছে শেরপুরে আমরা বেড়াতে গেছিলাম একবার। তো সব সময় বেড়াতে গেলে দেখা যায় চাচা ফুপু যারা আছে সবাই একসাথে যায়। তো সেবার আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে অন্যরা যায় নাই, শুধু আমরা গেছি আমাদের ফ্যামিলিটা। তো রাতেও আর আমি একসাথে শুয়ে আছি। তো তখন 1টা থেকে 1:30 বাজে। এটা আমি ভয় পাইছি সত্যি কথা বলতে, এক্সপিরিয়েন্স একসাথে করছি, কিন্তু ও ভয় পাইছে কিনা আই ডোন্ট নো। তো যখন শুয়ে আছি আমি জানতাম যে ওই জায়গাটা হন্টেড, গ্রামের বাড়ির ওই জায়গায় আশেপাশে হন্টেড অনেক কিছু হয়, তো কখনো ফেস করিনি। তো সাডেনলি নুপুরের শব্দ আমি শুনতে পাই, স্পষ্ট নুপুরের শব্দ। তো ওকে আমি বলতেছি নুপুরের শব্দ হচ্ছে, ও বলে না এটা ঝিঝি পোকা শব্দ করতেছে। তো আমি বলি না আমি শিওর এটা নুপুরের শব্দ। পরে অনেকক্ষণ ধরে এটা হচ্ছে, মানে কেউ যদি লাফায় লাফায় দৌড়ায় না, এক্স্যাক্টলি ওই রকম একটা শব্দ হচ্ছে। তো ও তখন বললো না অ্যাকচুয়ালি ঠিকই বলছো, নুপুরের শব্দ। তো আমি নড়তেও পারতেছিলাম না, সাহসী হচ্ছিল না যে জানালাটা দিয়ে দেখবো যে এটা কে করতেছে। তো অনেক কষ্টে কোনোভাবে ওকে নিয়ে আমি বলছি একটু তাকায় দেখি, একটু সাহস করে দেখি আমি। ও তো ভয় পায় না, ও দেখার জন্য পাগল, বাট ওকে আমি দেখতে দিচ্ছি না। তো কোনোভাবে জানালার পাশ দিয়ে উকি মারছি, তো যেটা দেখতে পারছি যে নুপুরের শব্দ হইতেছে। সে বৃষ্টি হয়েছিল, মানে কাদা ছিল, তখন বৃষ্টি হয় না, বৃষ্টি আগেই হয়েছে, কিন্তু ওখানে কাদা ছিল। আমি দেখতেছি যে কাদার ভিতরে মানুষ লাফ দিলে যে কাদার থেকে পানি ছিটে না, পানি কাদা ছড়ায় যায়, ওই রকম হচ্ছে, বাট কাউকে দেখা যাচ্ছে না। সাথে সাথে নুপুরের শব্দটা হচ্ছে। এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিলাম সেদিন। তারপরে আর কিন্তু মানে সেই ব্যক্তি বা যা দেখা যাচ্ছিল না, ব্যাপারটা ঘটতে তাকে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ওকে। আর আরো কিছু ভয়ের কোনো কিছু মনে পড়ছে? ভয়ের বলতে না, রিসেন্টলি যেটা হয়েছে বাসায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাকুয়ারিয়াম কেনা হয়েছিল জানুয়ারিতে। অ্যাকুয়ারিয়াম কেনার পরে ফার্স্টের দিকে লিক হয়ে গেল অ্যাকুয়ারিয়ামটা, দ্বিতীয় দিনেই। তো লিক হওয়ার পরে নর্মালি ভাবলাম যে লিকই মনে হয়েছিল। তো দেখলাম যে পানি খুব কম পড়তেছে, তো আমরা বাইরে যাব তখন বিকালবেলা, তো আস্তে আস্তে রাত হবে। তো ও বললো যে আইসা ক্লিন করা যাবে, এখন কোন একটা কাপড় টাপড় দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করি। তো রাতে যখন বাসায় আসলাম দেখলাম যে যতটুকু পানি পড়ছিল অতটুকুই, মানে লিক আর নাই ওখানে, সেটা বুঝলাম। আচ্ছা। তো আমরা ভাবলাম যে তা ঠিক আছে, লিক যেহেতু আর নাই, কোনোভাবে হয়তো বা ঠিক হয়ে গেছে বা পানি অন্য কোথা থেকে পড়ছে। তো ঘুমায় পড়লাম যে সকালে দেখা যাবে আবার কি হয়। তো সকালে যেটা দেখলাম যে অ্যাকুয়ারিয়ামে কোনো পানি নেই, সব পানি ফ্লোরে, অ্যাকুয়ারিয়ামে কোনো পানি নেই। তো সেদিন লিক ঠিক করা হলো। লিক ঠিক করার পরে যেদিন আনলাম সেদিন ঠিক দুপুরবেলা লাঞ্চ করতেছিলাম, রুমের ভিতরে ছিলাম তখন। তো ও আর আমি একসাথে ছিলাম। সাডেনলি দেখলাম যে লাইটটা একবার অন অফ হলো আর একটা শব্দ হলো, ঠাস করে একটা শব্দ হলো। তারপর অ্যাকুয়ারিয়ামটা কাঁপলো জাস্ট। তারপরে ভাবলাম যে কি হলো, দেখলাম কিছু বুঝলাম না, দেখলাম হালকা পানি বেরোচ্ছে। তারপরে মাছগুলো সব বালতিতে আলাদা করে অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করব, তখন দেখি যে একটা ক্রস চিহ্ন, অ্যাকুয়ারিয়ামের তলাটা ক্রস চিহ্ন হয়ে ফেটে গেছে। তো এটা দেখলাম, এটাও সিম্পল নিলাম, এটা কিভাবে হয় আই ডোন্ট নো, বাট এটাও সিম্পলি নিলাম। তারপর নিউ অ্যাকুয়ারিয়াম আনার পরে সেটাও ভালোই চলতেছিল, ঠিকই ছিল সবকিছু। এরপরে লিক টিক কিছু হয় নাই, কিন্তু ওই যে বালতিতে মাছ ছিল, তখন ওই যে অ্যাকুয়ারিয়াম পাথর থাকে না মাছের, ওই পাথর কেউ যদি ছুঁড়ে মারে বালতিতে যেরকম শব্দ হবে, প্রতিনিয়ত রাতে সেই শব্দটা হয়, প্রতিনিয়ত। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকগুলো মাছ ছিল, প্রায় 27-28টা। প্রতিদিন মানে 2-3 দিন পর পর একটা করে মাছ মিসিং হতো। আপনার সেই বিড়াল টিড়াল এরকম না, বিড়াল টেরাল কোনো কিছু বাসাতে ঢোকার কোনো চান্স নেই। তারপরে মানে অ্যাকুয়ারিয়াম থেকে বিড়াল মাছ বের করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকুয়ারিয়ামটা হুড দেওয়া ছিল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে একদিন সন্ধ্যার সময় এসে দেখি একটা মাছ যেটা মিসিং হয়েছিল সেটা আমরা পাইছি। সেটা ছিল আমাদের অ্যাকুয়ারিয়াম থেকে জানালাটা অনেকখানি দূরে, একটা মাছের পক্ষে জাম্প করা সম্ভব না। আর অ্যাকুয়ারিয়ামে হুড লাগানো ছিল, বাট সন্ধ্যার সময় এসে দেখলাম যে অ্যাকুয়ারিয়ামটা হুড লাগানোই, কিন্তু জানালার সামনে যখন গেছি এমনিতেই দেখি ওখানে টবের উপর, আমার ফুলের টব আছে জানালার বাইরে গ্রিল করা, ওখানে একটা মাছ পড়ে আছে যেটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে ছিল, আর সেটা মর। মাছ অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে যাওয়া খুব মুশকিল আসলে, মানে এটা তো ডিপ সি না, আর এখানে ফ্লাইং ফিশ সেটা জাতীয় কোনো কিছু নেই। চলে যাই, যিনি আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন, আপনার নামটা বলবেন প্লিজ? আমি হচ্ছে অন্তর, আমি ঢাকা সিটি কলেজে পড়ি। ওকে, সো আপনার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে প্রায় 30 থেকে 40 বছর আগে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার ঘটনা।
আমার ফুপু আর আমার বাবাকে নিয়ে 30-40 বছর আগে প্রায়। আমার ফুপু একদিন খুব অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে সারাদিন অসুস্থ ছিলেন। তো সন্ধ্যার দিকে রাতের বেলা প্রায় সবাই বাসায় এসেছেন, খেতে বসেছেন। তো তখন হঠাৎ করে আমার ফুপু আমার দাদুকে বললেন যে মা, আমার তো খুব খারাপ লাগছে, আমি একটু বাথরুমে যাব। তো দাদু বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার তো শরীর খারাপ, তো আমি তোমার সাথে যাচ্ছি, আমি বাইরে দাঁড়াবো, তুমি টয়লেটে যেও। তো সবাই ঘরের মধ্যে খাচ্ছে, আর টয়লেটটা অনেক আগের কাহিনী যেহেতু, তো তখন বাথরুমটা একটু বাড়ি থেকে একটু দূরে ছিল। তো আমার দাদু হারিকেন নিয়ে আমার ফুপুর সাথে গিয়েছেন, যার পর আমার ফুপু ভিতরে গিয়েছেন, আমার দাদু বাইরে বসে আছেন। তো অনেকক্ষণ হয়ে গেছে আর আমার ফুপু আসছেন না বাথরুমের ভিতর থেকে। দাদু দরজা নক করছেন, উনি খুলে না দরজা, কোনো সারা শব্দও নেই। এরকম করতে করতে অনেক সময় যাওয়ার পর তারপর হঠাৎ দরজা ভেঙে তারপর ভিতরে দেখলো যে ভিতরে আমার ফুপু নেই। তো এলাকার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে উনি কোথায়, আমার ফুপু নেই। সবাই খুঁজছে ওনাকে। দরজাটা ভেতর থেকেই, বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ, ভিতর থেকে বন্ধ ছিল, বাট ভিতরে আর কেউ নাই। এবং বাথরুমের উপর নিশ্চয়ই ছাদ ছিল নাকি? ছাদ ছিল, ভিতরে কেউ নাই। এখন তারপর আমি সবাই খুঁজছে ওনাকে। এখন পাশের বাড়ির এখানে খোঁজার সময় পাশের বাড়ির একজন বললো যে আমার দাদি ওনাকে জিজ্ঞেস করেছেন যে আমার ফুপুকে উনি দেখেছেন নাকি। তো উনি বললেন যে হ্যাঁ, উনি আমার ফুপুকে দেখেছেন। আমার ফুপু ওনাকে বলেছেন যে উনি আমার আব্বুকে খুঁজতে বাইরে যাচ্ছেন, যে আমার আব্বু দুপুরবেলা থেকে বাড়িতে আসেননি। কিন্তু আমার আব্বু তখন বাড়ির ভিতরে সবার সাথে ভাত খাচ্ছিলেন রাত্রেবেলা। তারপর অনেকক্ষণ হয়ে গেছে, ফুপুকে পাচ্ছেন না। একসময় খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পিছনে এসে জবা ফুলের একটা গাছ ছিল, এসে দেখেন যে ওখানে ফুপু দাঁড়িয়ে আছে। দূর থেকে ওনাকে ডাকতেছে মানুষজন, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছে না। তো ওনাকে এসে হঠাৎ করে ডাকতেছে, উত্তর দিচ্ছে না। পরে ওনাকে হঠাৎ করে টাচ করার পর উনি অজ্ঞান হয়ে যায়। পরে ওনাকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসা হয়। ঘরের ভিতরে নিয়ে আসার পর তারপর ওনার অনেকক্ষণ পরে সেন্স আসার পর ওনাকে বলা হয় যে উনি বাথরুমে গিয়েছেন। বাথরুমে যাওয়ার পর উনি হঠাৎ করে কি জানি কালো দেখলেন, দেখার পর ওনার আর কোনো সেন্স ছিল না। তারপর একটু উনি আর জানেন না। আর যেটা হচ্ছে যে ওনার তখন শরীর অনেক খারাপ ছিল, অনেক জ্বরও ছিল। তারপর উনি অনেকদিন অসুস্থ ছিলেন। পরে একদিন হুজুরকে আনা হলো, একজন বিরাট বড় হুজুর আসলেন। হুজুর আনার পর ওনাকে বললেন যে আমাদের বাড়ির ভিতরে কেউ তাবিজ করেছেন আর ওনাকে জিনে ধরেছেন। তো এখন হুজুর ওনাকে ঝাড়ফুঁক দিলেন। তারপর উনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। আর তারও কিছুদিন পরে গিয়ে হুজুর আমাদের বাড়ির পিছনের দিকে মাটি খুঁড়ে আবিষ্কার করলেন যে কেউ একজন তাবিজ করেছিল। তাবিজটা ওখান থেকে বের করা হচ্ছে, আর কে তাবিজ করেছে ওইটার পাওয়া যায়নি। আচ্ছা, এটা হচ্ছে এখন কি অবস্থা আপনার ফুপুর? এখন উনি সুস্থ স্বাভাবিক আছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা এর মাঝখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করছেন সাব্বির সিলেট কমার্স কলেজ থেকে, এবং তিনি বলছেন আমি আমার ভাই সাকিব দুজন মিলে ভূত এফএম শুনছি ভাইয়া, 6-7টা এসএমএস দিলাম, প্লিজ প্লিজ প্লিজ। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রায়হান বনশ্রী থেকে, এবং তিনি বলছেন যেটা আমার প্রথম এসএমএস। নিশান আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন শাহরিয়াজ, এবং আমাদেরকে এসএমএস করেছেন মিম। অবুজ আমাদের এসএমএস করেছেন পার্থ খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আমার কাছে ব্ল্যাক ম্যাজিকের অনেক রিচ একটা ইবুক কালেকশন আছে। আমরা একটু আগে দেখলাম যে একজন আমাদের পাঠিয়েছেন ঘটনা, সেই লিসনার বললেন যে না, এই সমস্ত নিয়ে প্র্যাকটিস করা একেবারেই ঠিক না। আমাদেরকে সিজার এসএমএস করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে KH কানুন আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, তার খুব ভালো লাগছে সেটা জানিয়েছেন। বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন রাসেল ভাই, আজ ভয় ভয় লাগছে। ওকে, আমাদেরকে চাঁদনি এসএমএস করেছেন জিগাতলা থেকে। এছাড়া তৌহিদ উত্তরা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে ফয়সাল এবং রুমি এসএমএস করেছেন, তারা জানিয়েছেন ভয় লাগছে। চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন রকস্টার জিরান আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম মুরাদপুর থেকে। তো আমরা নেক্সট আমাদের গেস্টের কাছে যাব এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে তার কি ঘটনা জানা আছে। তিনি আমাদের ইমেল করেছিলেন এবং তার সাথে আমার কথাও হয়েছে। বলুন আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি সামির আনসারি। আমি বর্তমানে ইউলাভে MBA সেকেন্ড সেমিস্টার পড়ছি। আমি কাঠফুলবাগান থেকে এসেছি। ওকে, আমার কাহিনীটা হচ্ছে আমার ফ্রেন্ড রোকসানা নামে এক ফ্রেন্ড আছে, ওর কাহিনী। ওদের ফ্যামিলিকে ছোটবেলা থেকেই অনেকে আমাদের বড় চাচির তাবিজ করতো। তো ওর বয়স যখন 2-3 বছর, তো ওর ফ্যামিলিতে তাবিজ করা হয়, তো ওর ভাইকে তাবিজ করা হয়। তোর ভাই ছোটবেলায় অনেক অসুস্থ থাকে, তখন ভাইয়ের বয়স প্রায় 5-6 বছর। তো 5-6 মাস অসুস্থ থাকে, তখন ওরা আব্বা করে কি এটা হুজুর দেখায় বুঝতে পারলো যে ভাইকে তাবিজ করা হয়েছে। তো হুজুর কাছে যায় পুরো ফ্যামিলি, হুজুর ঝাড়ফুঁক দিয়ে দেয় সবাইকে। তো ছোট বোনটাকে দেয় না, মানে আমার ফ্রেন্ডকে দেয় না। তো
ওনার আব্বা বলে, ফ্রেন্ডের আব্বা বলে ওকে দিচ্ছেন না কেন? বলছে ওর ছোট মানুষ, ওর লাগবে না তাবিজ করা। তো এরকম হয়ে যাওয়ার পরে প্রায় ক্লাস 5-6 যখন আমার ফ্রেন্ড পড়ে, তখন দেখা যাচ্ছে কি ও প্রায় সময় রাতে খারাপ স্বপ্ন দেখতো। তো এক রাতে সে স্বপ্ন দেখলো যে সে ওদের গ্রামের বাড়ি, রাস্তা দিয়ে অন্ধকার রাস্তা সে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে তার পিছনে কোন একজন লোক তাকে ফলো করছে। লোকটা দেখছে, পিছে তাকায় দেখলো লোকটা খুব কুৎসিত কালো ধরনের। তো সে তাড়াতাড়ি দৌড় দিল, দৌড় দিয়ে সামনে একটা রিক্সা পেয়ে রিক্সায় উঠে গেল। তো রিক্সাতে যাওয়ার সময় সে পিছনে খেয়াল করলো যে লোকটা তবু আছে। তারপর সে সামনে দেখলো তার একটা চাচি, তার বড় চাচি দাঁড়িয়ে আছে। তো সে তার চাচিকে কিছুটা সাহস পেলো, তো চাচিকে সে রিক্সায় তুলে নিল। তো পিছে দেখলো আর লোকটা নাই। তারপর সে সামনে যাওয়ার পর চাচি বললো আমি নেমে যাচ্ছি, রিক্সাওয়ালাকে বলে আপনি ওকে বাসায় নিয়ে যান। আচ্ছা। তো এরপরে আমার ফ্রেন্ড বাসায় গেল। বাসায় গিয়ে যখন রিক্সাওয়ালাকে ভাড়া দিবে, তখন সে দেখলো যে সেই লোকটাই হচ্ছে রিক্সাওয়ালাটা। মানে সে এটা দেখে ভয় পেয়ে হঠাৎ করে ঘুম ভেঙে যায় রাত 2-3টার দিকে। তো সারা রাত সে ঘুমাতে পারে না। তো সকালবেলা উঠে আনফর্চুনেটলি দেখে যে সে তার চাচি এসে পড়েছে গ্রামের থেকে, অনেক খাবার দাবার নিয়ে আসছে তার জন্য, কিন্তু ওদের বাসায় কেউ জানতো না। তো এটা দেখার পরে ওরা জাস্ট নর্মালি যে যা খাবার খেলো। তো ওর চাচি শুধু ওকে খাওয়ার সাথে তুমি খাও, তোমার জন্য এটা আনছি ওইটা আনছি, তো খাও। খাচ্ছে। তো এটা খাওয়ার পর প্রায় 2-3 দিন পর থেকে তার খুব শরীর অসুস্থ হয়ে যায়। ঠিক ওর ভাইয়ের মতো কাহিনী, 5-6 মাসে অসুস্থ, কোনো সময় মানে কোনো রোগ পাচ্ছে না ডাক্তার। তারপর দেখা গেল কি ওর আব্বু আবার বলতে চাচ্ছে আমরা আবার দেখি তাহলে ওকে আবার তাবিজ করলো নাকি। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বললো হ্যাঁ ওকে তাবিজ করা হয়েছে। তখন এটা দেখার পর হুজুর ওকে তাবিজ, হুজুর ওকে একটা তাবিজ দিয়ে দিল, যেটা আপনার পড়া থাকে সবসময়, আপনাকে আপনি তো এমনিতেই সবসময় খারাপ স্বপ্ন দেখেন। এটা হওয়ার পরে দেখা যাচ্ছে যে তাবিজ দেওয়ার পরে ও প্রায় সময় খারাপ স্বপ্ন দেখে, এবং ও যখনই কোনো স্বপ্ন দেখে তখনই দেখা যাচ্ছে যে ওর বড় চাচি ওর সাথে মানে কথা বলতে চায় বা ফোন করে অথবা বাসা আসতে চায়। তো এখন বাসা আসলে তো কিছু না বলতে পারে না। তো এরকম বলতে বলতে একদিন দেখা যাচ্ছে যে তার চাচি আবার সেরকম ফল নিয়ে আসছে, এবার তুমি খাও, এটা তোমার জন্য আছে, কিন্তু ওরা এটা খায় না। এরকম কন্টিনিউ হতেই থাকে 2-3 বছর পর ওর চাচি একদিন মানে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো মারা যাওয়ার পর তারপর থেকে আর কখনো তার এই কাহিনীগুলো কখনো আর ঘটে নাই ওর লাইফে। তারপর সে এখন নর্মাল সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আচ্ছা, আপনি আমাকে তো এই ঘটনাটাই পাঠিয়েছিলেন। আচ্ছা, আপনাদের কাছে আরো কোনো ঘটনা আছে? হ্যাঁ, আমার কাজিন যে অন্তর, ওর সাথে আমার একটা ঘটনা আছে। আমার ফুরবাড়ি চিটাগাং। তো আমি আর আমার কাজিন আজ থেকে গত বছর জুন মাসে আমরা গিয়েছিলাম। তখন তো একটা কাহিনী হচ্ছে, এটা হেলভি ফরেস্টের একটা কাহিনী। তো স্টোরিটা হচ্ছে এরকম যে ওইখানে ফরেস্ট এলাকা হচ্ছে মানে আশেপাশে মানে বাড়িঘর খুব কম, যাও বাড়িঘর আছে তো অনেক গাছপালা মানে বেশি, দেখা যায় একটা গাছপালা প্রায় 10-15 তলার মতো, অনেক ঘন। তো একদিন আমি আমার কাজিন সন্ধ্যায়, কারেন্ট ছিল না তখন, তো প্রায় 2-3 ঘন্টা ধরে কারেন্ট নেই। তো আমরা দুজন মানে ঘুরতে বের হয়ে যাবো, ভালো লাগছিল না, ভাবলাম যে একটু হাঁটাচলা করি। তো আমরা এরকম ওই ফরেস্টের ভিতরে হাঁটছিলাম। তো যেমন লোকজন সবাই আছে, আমরা ভয় হাঁটতে আমরা একটু দূরে এসে পড়েছিলাম, হাঁটতে কিছুটা দূরে এসে পড়েছিলাম ফরেস্ট এলাকার মধ্যে। মানে দূরে দেখছো কি, মানে আমরা দেখলাম যে একটা দূরে দেখতেছি একটা লোক দাঁড়ায় আছে। তো আমি আমার কাজিনকে বলছি চলো সামনে যাই, কোনো সমস্যা নাই, যেহেতু লোক যেখানে আছে। তো এখানে ঠিক হাঁটতে হাঁটতে সামনে দিয়ে দেখি লোকটা গাছ কাটতেছে। তো আমি আমার কাজিনকে নিয়ে যাচ্ছি। তখন কাজিনকে বলছি যে দেখো এই লোক রাত্রে হয়ে গেছে, গাছ কাটার টাইম পাচ্ছে না, এরকম মানে একটা কমেন্ট করে লোককে নিয়ে। তো 2-3 হাত যাওয়ার পরে ও বলে হঠাৎ করে লোকটা ডেকে উঠলো, যে বলতেছে যে এই যে ভাই শুনেন না, শুনে যান আপনি। তো আমরা বললাম, আমি দুজন হঠাৎ করে এরকম ডাক শুনে আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা এমন কিছু বলে নেই যার কোন এরকম করে। আমরা আবার সামনে যাচ্ছি, আবার লোকটা বলছে কি শুনছেন না কেন, আপনি এদিকে আসেন না কেন। তো এটা বলতে আমি পিছিয়ে যাই, ব্যাক করি, ব্যাগটা দিয়ে লোকে মানে সাহস করে বলছে কি হয়েছে, সমস্যা কি আপনার, এটা বলতে যাবো। তো যেটা আমরা দেখলাম যে দেখছি যে লোকটার হাতে যেটাতে গাছ কাটছিল মানে কুড়াল, যেটা এক হাতে উনি এমন ভাবে ধরে রাখছে যে আমাদেরকে প্রায় মারবে, এরকম একটা অবস্থা। আর একটা আশ্চর্য বিষয় ছিল যে হাতটা ছিল না মনে হয় না ওই লোকটা। আমরা ফার্স্ট থেকে ছিলাম 2 হাত দিয়ে কুড়াল দিয়ে কাটছে, বাট তখন দেখলাম যে একটা হাত নিয়ে আরেক হাত দিয়ে কুড়াল ধরে আছে। এটা দেখে আমরা খুবই ভয় পেয়ে যাই। খুবই ভয় পাওয়ার পর এখন হঠাৎ করে দেখলাম যে আমার মোবাইলের মধ্যে আমার মা ফোন দিল। দুইজনে আমরা প্রায় মোবাইলটার দিকে তাকালাম যে কে ফোন করলো এরকম একটা টাইমে। তো মোবাইলের আলোটা দেখতে আমরা জাস্ট মোবাইলে তাকলাম, সামনে দেখলাম আর কিছু দেখলাম যে কিছুই নেই। পরে হঠাৎ করে দেখলাম যে কয়েকটা কাক ডেকে উঠলো। তারপর আমরা দৌড় দিয়ে প্রায় মেইন রাস্তায় এসে কখন আমরা এখানে যাই না। আর আমার ফুপুরা এখন এখানে থাকে না, সেখানে আর তেমন আমাদের যাওয়া হয় না আর কি। কোনো ঘটনা আছে এমনিতে?
জি, আমার পার্সোনাল একটা ঘটনা আছে। পার্সোনাল ঘটনা খুব ছোট্ট করে আমরা শুনি তাহলে ঘটনাটা। জি, আমার ঘটনা অ্যাকচুয়ালি আমার একটা কাজিন ছিল তীব্র, ওর সাথে একসাথে এই ঘটনাটা হয়। ও এই 2011-এ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল। তো ও ঢাকায়, ওর বাসা ছিল গাজীপুরে, ও ঢাকায় শিফট হয়ে একটা রুম নিয়ে ঢাকায় একটা হোস্টেলের মধ্যে থাকতো। তো একা থাকতো সেহেতু আমাকে আমার হেল্প চাইছে, আমি ওর সাথে শিফট হয়ে গেছিলাম 3 মাসের জন্য। আচ্ছা। তো রাতে নর্মালি ও পড়ালেখা করতো আর আমি বসে নেটে চ্যাটমেট করি সামথিং কিছু করতাম। তো এখানে হতো কি যে রুমের টেম্পারেচারটা একটু অনেক বেশি ছিল, মানে একটু গরম সিজন ছিল তো অনেক টেম্পারেচার ছিল, বাট হঠাৎ করে রুমের টেম্পারেচারটা অনেক কমে যেত। এই জিনিসটা আমি নোটিস করতে পারতাম না কখনোই। তো আমার কাজিনটা পড়তে পড়তে হঠাৎ করে আমাকে বলতো যে দেখতো এই ধরনের কোনো কিছু পাচ্ছিস কিনা যে টেম্পারেচার কমে যাচ্ছে। তখন আমি জিনিসটা নোটিস করতাম অ্যাকচুয়ালি হ্যাঁ টেম্পারেচার অনেক কম। আবার টেম্পারেচার কম হওয়ার কিছুক্ষণ থাকতো, 5 থেকে 10 মিনিট যেটা থাকতো। এরপর হতো কি যে রুমের মধ্যে একটা স্মেল আসতো, স্মেলটা এতই জোর ছিল যে এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই কোথাও পাবো কিনা আমি জানি না। এটাও আমি কখনো মানে নোটিস করতে পারতাম না, এটা আমার ওই কাজিনই নোটিস করতো। ও আমাকে যখন বলতো তখন আমি নোটিস করতাম সবকিছুই। আচ্ছা। আর মাঝখানে আমি এবার রুমে ছিলাম না, আমি কক্সবাজার গেছিলাম। তো ও একা একা ছিল রুমে অলমোস্ট 7 days। তো আমি যখন আসার ব্যাক করার পরে যেটা হয় আমি সেম ভাবেই নোটিস করতেছিলাম সবকিছু। বাট আমি এসে যার পরিবর্তনটা দেখতেছিলাম যেটা যে ও যখন এই স্মেলটা বা টেম্পারেচারটা আপ ডাউন করতো তখন ওর ফেসটা অনেক স্মাইলি হয়ে যেত, মানে ও এটাকে উপভোগ করা শুরু করছে। বাট জিনিসটা কি ছিল জানি না। তো ওর এমন করে 2 মাস চলতে চলতে যখন ওর পরীক্ষা শেষই হয়ে গেছে তখন, তো লাস্টে একদিন আমরা প্ল্যানিং করলাম যে আজকে আমরা ট্রাই মারবো যে এটা অ্যাকচুয়ালি কি ফাইন্ড আউট করা যায় কিনা। তোমার সারা রাত জেগে আছি। কাহিনীটা অ্যাকচুয়ালি হতো রাত 1টা থেকে 2টার মধ্যে, মানে যেদিনই হোক না কেন 1টা থেকে 2টার মধ্যে কাহিনীটা হতো। তো আমরা ওই দিন ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করতেছি। তো আমরা জাস্ট জেগে আছি, হঠাৎ করে সেম কাহিনী হচ্ছে যে স্মেলটা চলে আসছে। তখন স্মেলটা মনে হচ্ছে যে রুমের বাইরে থেকে আসতেছে। তো যেহেতু একটা হোস্টেলের মতো রুম করা, সামনে একটা গলির মতো আছে, 3 তলাতে রুমটা ছিল। তো আমি দৌড় দিয়ে বের হয়ে গেছি, গেটটা খুলে বের হয়ে দেখি যে একটা বিড়াল, কালো বিড়াল, জাস্ট স্মেলটা ওইখান থেকে আসতেছে, কিন্তু এক্স্যাক্টলি কোত্থেকে আসতেছে এই জিনিসটা আমি দেখতে পারতেছি বুঝি নাই। তো বিড়ালটা দেখে আমার সন্দেহ হচ্ছে যে বিড়ালের সামথিং হতে পারে। তো আমি ওকে ফলো করতেছি, অন্ধকার ছিল হালকা পাতলা। তো আমি মোবাইলের যে টর্চ লাইট ছিল ওটা দিয়েই জাস্ট ফলো করে পাশে ও সিঁড়ির ওইখানে চলে গেছে। তো ওইখানে 2টা ছেলে দাঁড়িয়ে কথা বলতেছিল। তো ওই গলিটার মধ্যে আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, সামনে বিড়ালটা গিয়ে বামে একটা রুম ছিল, রুমের মধ্যে ঢুকে গেল, আমি স্পষ্ট দেখলাম। বাট আমি আগে গিয়ে দেখলাম যেটা যে পাশের রুমটা যেটা ছিল, যে রুমে ঢুকলো সেই রুমটা লক করা ছিল। তার মানে ওখানে যাওয়ার কোনো জায়গা, যাওয়ার কোনো ওয়ে ছিল না ওইখানে। বাট সামনে একটা খোলা জায়গা ছিল। তো আমি ওই দুজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে একটা বিড়াল দেখছেন? ওরা কোনোভাবে আনসার দিতে পারবে না। আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু দেখা যায় না নামটা বারবার বলতে হয়। হ্যালো ফ্রেন্ড, আমি তাজ। আপনার ঘটনা বলেন। ঘটনাটা আপনার 16ই ডিসেম্বর আমাদের ওইখানে শীতের সময় অনুষ্ঠান হয়, যেটাকে আমরা ব্যান্ড সঙ্গীত বলি। বাইরের থেকে অনেক দর্শক আসে, আবার বাইরের থেকে অনেক শিল্পী এনে আমাদেরকে অনুষ্ঠান ওখানে পরিচালনা করা অনুষ্ঠান হয়। সো সেদিন বরাবরের মতো আমি অনুষ্ঠান দেখে রাত মেবি 12টা বাজে আমি বাসায় ফিরছি। তো বাসায় ফেরার পরে আমাদের একটা পুকুর আছে, বড় পুকুর। আমি সেখানে যথারীতি বরাবরের মতো পুকুরে পা ধোয়ার জন্য আমি পুকুরে নামছি। তার আগে আমার যেগুলো সামগ্রী থাকে, ঘড়ি, চশমা, ফোন, আমি সিঁড়ির উপরে রেখে পুকুরে আপনার হাঁটু সমান পানিতে নেমে আমি পা ধুচ্ছি। হঠাৎ আমি অনুভব করলাম আমার জন্য কে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিছে, এবং সিঁড়ি ছাড়া আমি 3 হাত দূরে পড়ে গেছি এবং অনেকবার ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারতেছি না। তো আমি অনেক দাপড়ি করছি, সাঁতারও কাটছি, উঠতে পারছি না। মনে হচ্ছে আমাকে কে যেন চুপাচ্ছে। এবং কিছুক্ষণ পরে দেখলাম ছোট ছোট 2টা বাচ্চা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে বলছে, আমরা তো অনেক দিন ধরে পুকুরের ভিতরে পড়ে আছি, কই কেউ তো আমাদেরকে একটু তুললো না, তা তুই পড়েছিস বলে এত সমস্যা হচ্ছে। তো আমি বলছি যে তা আমাকে বলছো কেন? বলে মনে হলো যেন আমি একটা হরর ফিল্মের ভিতরে আছি। অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করছি, উঠতে পারছি না। অবশেষে
আমাদের ওইখানে থেকে যখন নাইট গার্ড যাচ্ছিল, নাইট গার্ডেরা দেখছে পুকুরের ভিতরে অনেক দাপাদাপি হচ্ছে। তখন নাইট গার্ডেরা মনে করছে যে পুকুর থেকে হয়তো মাছ চুরি করছে। তখন তাদের বড় টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে যখন মেরে দেখলো যে পুকুরের ভিতরে দাপাদাপি, ওরা অবশ্য তখন পুকুরের ধারে এসে দেখলো যে মানুষ দাপাদাপি করছে। তারপরে ওরা দেখলো যে আমাকে ওরা টেনে তোলার পরে কিছুক্ষণ পরে আমি তো ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম। তো বাচ্চা দুটোর কারণ হচ্ছে আমার পুকুর পাড়ে একটা কবর আছে ছোট বাচ্চার, সে কবরটা অলরেডি আমাদের পুকুরের ভিতরে চলে গেছে, যার কারণে আমাকে হয়তো তারা মেসেজ দিয়ে দিচ্ছে যে কবরটাকে ঠিক করার জন্য বা কোনো কিছু করার জন্য। তারপর থেকে আমার 1 সপ্তাহ জ্বর ছিল। সো রাসেল ভাই, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, আপনার কোনো ঘটনা কি আছে? আর আপনার আরেকটা মনে হয় ঘটনা ছিল যে রাতের বেলায় কোন একটা ভয় পেয়েছিলেন, এরকম একটা ঘটনা ছিল বোধহয়, নাকি আপনি বলবেন? কেউ একজন। আমার একটা ঘটনা ছিল। আচ্ছা, আমি এটা নিব না। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ লিমন অ্যাগেইন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার বড় ভাই উনি এটা তার নিজের লাইফের সাথে এক্সপিরিয়েন্স করছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বড় ভাই ঢাকায় থাকেন, চাকরি করেন। তো উনি কোনো একটা কারণে অনেক লেট নাইটে বা গভীর রাত্রে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বা বাড়িতে যাচ্ছিলেন। তো তিনি যখন বাস থেকে নামেন বাড়িতে যাবেন, তখন অলমোস্ট রাত প্রায় 3:30 কি 4টা, নিয়ার অ্যাবাউট 4 AM এরকম হবে। তো তিনি যাচ্ছেন। তো এখানে বলে রাখি যে তার যে বাসা, তার বাসার দিকে যেতে হলে অনেকটা গ্রাম সাইড, রাস্তার দুই ধারে অনেক গাছপালা এবং অনেক ধান ক্ষেত। তো তিনি যখন তার বাড়ির দিকে টার্ন নিচ্ছিলেন, তো তখন তিনি দেখলেন যে তার রাস্তার সাইডে যে ধানি জমিগুলো ছিল বা ফসলি জমি যে ছিল, সেখানে তার খুব পরিচিত একটা লোক কাজ করছে বা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, এরকম দূরে থেকে তিনি দেখছেন। তো তিনি দেখা সেই লোকটাকে ডাক দেওয়ার চেষ্টা করলেন বা তাকে ডাকতেছিলেন। তো তখন তিনি যেটা দেখলেন যে সেই লোকটা তার ডাক শুনছে না, অনবরত কাজ করে যাচ্ছে। আমার ভাইয়ের মনে কনফিউশন হচ্ছিল যে কেন সে সাড়া দিচ্ছে না। তো যেহেতু সে সাড়া দিচ্ছে না, আমার ভাইয়ের কৌতূহলটা হলো যে তার কাছে যে তার সাথে কথা বলার জন্য। তো তিনি সেই লোকটার কাছে যেতে শুরু করলেন। তো আমার ভাই পরে যেটা নোটিস করলো যে তিনি যত সেই লোকটার দিকে আগাচ্ছেন, সেই লোকটা তত আরো সামনের দিকে আগাচ্ছে, মানে আমার ভাইয়ের থেকে আরো কয়েক কদম সামনে এগিয়ে যাচ্ছে। তো তিনি এক পর্যায়ে তাকে ধরতে পারছিলেন না, মানে যতই তিনি আগাচ্ছেন সে তত আরো দূরে সরে যাচ্ছে। তো তিনি তাকে ধরার জন্য অনেক চেষ্টা করলেন। আমার ভাই ভাবছিলেন যে হয়তো লোকটা তার সাথে মজা করছে। তো তিনি তাকে ধরার জন্য সামনের দিকে ধাওয়া করে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি প্রচন্ড দৌড়াচ্ছিলেন। দৌড়াতে তাদের বাড়ির ওই সাইডে একটা জঙ্গলের মতো আছে। তো ওই সাইডে যে হঠাৎ করে আমার ভাই নোটিস করলো যে সামনে যে লোকটা ছিল, সেই লোকটা একদম ভ্যানিশ, সেই লোকটা ওখানে নাই। তারপর আমার ভাই সে জায়গায় গিয়ে তারপর তিনি নোটিস করলেন যে তিনি দিক হারিয়ে ফেলছেন, যে তিনি কোন দিক থেকে আসছেন তিনি গেস করতে পারতেছিলেন না যে আসলে কোন দিকে এখন যাওয়া উচিত। তিনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন। তো তারপর তিনি কোনো কি করতে হবে না ভাবতে পেরে তিনি যে দিক থেকে আসছিলেন সেদিকে দৌড়ে চিৎকার করতে করতে দৌড়ে যাচ্ছিলেন। তারপর একটা লোকালের মতো জায়গায় আসে, তারপর তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপর আশেপাশের যারা স্থানীয় লোকজন আছে তারা তার চিৎকার শুনে তাকে এসে সেভ করে এবং পরদিন সকালে যখন আমার ভাইয়ের জ্ঞান ফিরে, তারপর তিনি সবাইকে ঘটনাটা শেয়ার করেন এবং তারপর ওটা বলা হয় যে সেই লোকটা নাকি তার মাত্র 3 দিন আগে মারা গিয়েছিল। তো এই ছিল ঘটনা। আপনাদের দুজনের নামটা আরেকবার বলবেন? আমার নাম প্রীতি।
আমি রুমন। আচ্ছা, তো আপনাদের এমনিতে মানে আপনার কি এটা কি আপনার শ্বশুর বাড়ির ঘটনা আপনি বলছেন, রাইট? তো শ্বশুর বাড়ির ঘটনা, আপনি তো শ্বশুর বাড়িতে ওঠার পরে এই ঘটনাগুলো জানতে পেরেছেন। আগে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি একা ছোটবেলায় বা আপনাদের বাসার অন্য কেউ কি এই ধরনের ঘটনাগুলো ফেস করেছে, আপনার বাবা মা বা এরকম? না, মূলত ওই জায়গাটা ওর আম্মুর কাছ থেকে, যেটা ওর নানার কাছ থেকে শুনছি যে আমাদের ওই বাসাটা হন্টেড ছিল, বাট ফ্লাড হওয়ার পরে তো মিলাদ হওয়ার পরে আমরা উঠছি। তো আব্বু আম্মু আমি আমার ছোট বোন আমাদের মধ্যে কেউ এরকম এক্সপিরিয়েন্স কখনো শেয়ার করিনি, অতটা নোটিস করতে পারিনি। হ্যাঁ, ওইরকম কিছু ছিল না। আচ্ছা, বাট আপনারা দুজন মিলে দেখেছেন। আচ্ছা, আর কোনো ঘটনা আপনাদের মনে পড়ছে যে ঘটনাটা আসলে মনে পড়লে প্রচন্ড ভয় লাগে? একটা ঘটনা আছে, সেটা অবশ্য আমার না, সেটা হচ্ছে আমার দাদার কাজিন। সেও আমার দাদা হতো, 3 বছর আগে সে মারা গেছে। তো তার ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে সে থাকতো গ্রামের একেবারে লাস্ট মাথায়। তার আশেপাশে 2টা কি 3টা বাড়ি ছিল, মানে এতটাই দূরে যে মূলত গ্রাম থেকে সে 1 কিলোমিটার দূরে থাকতো মিনিমাম। তো তার একটু সাহস ভালোই ছিল, খুব সাহসী লোক ছিল। এটা 1974 এর কাহিনী। তো একদিন যেটা শুনছি সে তার নিজের মুখে শোনা এটা আমার। তো সে একদিন বাজার থেকে আসছিল, বাজার করার পরে সেদিন সে শুটকি কিনছিল বাজার থেকে। তো আসার সময় তারা 4-5 জন একসাথে আসতেছিল গল্প করতে করতে সন্ধ্যার দিকে। তো যার যার বাসায় সবাই তো চলে গেছে, সবার বাসা আগে পড়ে যায়। তার বাসাটা সবার পিছনে ছিল, অনেক দূরে, 1 কিলোমিটার প্রায়। তো অনেকে 2-1 জন বললো যে আমি কি আগে দিয়ে আসবো কিনা। দুজন যে বললো না দরকার নেই, আমি যেতে পারবো একা, সমস্যা নেই। তো সে একা যাচ্ছে। তো কিছুটা যাওয়ার পরে সে দেখতে পারলো যে রাস্তায় কেউ একজন দাঁড়ায় আসছে, মানে একটা শ্যাডো টাইপ কিছু একটা সাদা। তো সামনে আগাইতে দেখে যে একটা বাচ্চা ছেলে, বয়স 12 থেকে 13 হবে। তো সে বললো যে বাবা এত রাতে তুমি এখানে কি করো? কারণ ওখানে 8টা-9টায় হচ্ছে অনেক রাত, সবাই ঘুমায় পড়ে, কারেন্ট নেই। তো বাচ্চারা বলতেছে তুমি বাজার থেকে আসছো? তো সে একটু ভরকায় গেছে যে বাচ্চাটা তাকে তুমি করে বলতেছে, মুরুব্বী মানুষ। বলছে তুমি কার ছেলে? বলতেছে যে আমি যেই হই, আমি তো তোর যে ব্যাগে যে জিনিসটা আছে সেটা আমি চাইতেছি, আর সেটা না দিলে আমি অন্য কিছু করবো। বলে কি করবো, এটা কেন চাইতেছো? তো বলতেছে যে তোমার সাথে আমার কোনো সমস্যা হবে যদি এটা না দাও, আপোষে দাও, তুমি চলে যাও, না দিলে সমস্যা হবে। মানে সে শুট কিরা যাবে। তো সে তখন বুঝতে পারছে যে এটা কোনো বাচ্চা ছেলের মানে হিউম্যান না সে। তখন এরকম তর্কাতর্কি এক পর্যায়ে বাচ্চাটা তাকে আয়সা তার উপর ঝাঁপ দেয়, তাকে মাটিতে ফেলে দেয়। সেও মোটামুটি স্ট্রং ছিল, তখন তার বয়স কমই ছিল, ইয়াং ছিল। তো সে অনেকক্ষণ চেষ্টা করছে বাচ্চাদের সাথে কারাকারি করার। তো সে দেখতেছে যে বাচ্চাটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, আর সে মানে মানুষের শেপে আর নাই, কোন একটা জন্তু টাইপ হয়ে গেছে। আর তার ব্যাগে যে শুটকি গুলা ছিল সেগুলো সব সে একসাথে মুখে নিতেছে, তাকে ধরে রেখে যেন সে নড়তে না পারে। তো সে যেটা বললো যে অনেকক্ষণ সে এরকম দস্তাদস্তি করার পর একসময় সে অজ্ঞান হয়ে গেছে। তার কিছু মনে নাই। তো পরের দিন তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া যায় যে খালের পাশে। তার পুরা শরীর পিচ্ছিল ছিল, পিছলা ছিল। তো তারপরে আল্লাহর রহমতে সে বেঁচে গেছিল সেই যাত্রায়। তো সেই সময়ের পর থেকে 3 বছর আগে সে মারা গেছে। তার মারা যাওয়ার পর্যন্ত আমরা সবসময় দেখছি আর জানছি সে একটা কুকুর সাথে রাখতো অলওয়েজ। সেই সময় পর থেকে এইটা সে ভয় পাইতো যে কুকুর যেটা ছিল, আমি যেটা জানি, সে আমাকে বলছিল যে কুকুররা নাকি এইসব জিনিস দেখতে পারে, আশেপাশে জিন টিন বা আত্মা এসব আসলে তারা আগে থেকে দেখতে পারে, আর তারা চিল্লানো শুরু করে, জাস্ট সাবধান হওয়ার জন্য রাখছিল। তো এরকম 4-5 বার কাহিনী ঘটছে যে এই কুকুরটা যে সে রাখছিল 2 বা 3 মিনিটের জন্য, দিনের বেলা হোক রাতের বেলা হোক ভোরের বেলা হোক, কুকুরটা যদি তার থেকে 2 বা 3 মিনিটের জন্য কোথাও দূরে থাকতো তাকে আর পাওয়া যেত না। সে বলতো যে কুকুরটা যদি দূরে থাকতো, আমার মধ্যে না থাকতো, আশেপাশে কোথাও না থাকতো, তাহলে আমি শুধু দেখতাম যে কালো একটা চাদর আমার চোখের উপর পড়তেছে। এরপর আর কিছু মনে থাকতো না। যখন সে উঠতো তখন সে দেখতো সে থাকে শেরপুর, সে হয় ময়মনসিংহে আছে, নয় জামালপুর, নয় টাঙ্গাইল, কোন এক জায়গায় চলে গেছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার মনে হয় যে সবার মোটামুটি যা বলার ছিল সবাই বলে ফেলেছেন, এবং আমিও সেই সাথে বলতে চাই যে আপনারা যারা আমাদেরকে আগামীতে এখানে স্টুডিওতে উপস্থিত থাকতে চান তারা আমাদেরকে ইমেল করুন, এবং ইমেল করার অ্যাড্রেসটি আমি আরো একবার বলেছি, booth@radiofurti.fm। আসলে মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলো কোনো কোনো সময় আমরা গুরুত্ব দেই, কোনো কোনো সময় গুরুত্ব দেই না, এবং আমরা খুব ছোটখাটো ব্যাপারগুলো এড়িয়ে চলি। আমি আজকেও একটা ঘটনা এরকম শুনছিলাম যে এরকম দেখা
দেখা যায় যে অনেকের লাইফে এরকম ঘটে যে একটা জিনিস হয়তো কোনো একটা জায়গা থেকে হারিয়ে গেছে, আবার কিছুদিন পরে সেই জায়গাতেই আবার সেই জিনিসটা ফেরত পাওয়া যায়। এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে এবং অনেক গুরুজনরা এটা বলেন, বিশ্বাসও করেন এরকম যে হ্যাঁ এটা হারিয়ে গেছে কিছু মনে করো না, দেখবা যে যেখান থেকে হারিয়েছে সেখানে আবার